করেও দেওয়া হয়েছে। সুতরাং এর মধ্যে কোনো ওই যে পার্ট আপনি যেটা বলছেন না, সেটা হচ্ছে কতগুলো অঙ্ক ছিল, অ্যানেক্সাস ছিল। তার আগে আপনার সেটা হচ্ছে আপনার একটা কথা ছিল যে ট্রেড সিক্রেট বলা যাবে না। আপনারা জানেন এই কথাটার অনেকবার এই প্রশ্নের আমি উত্তর দিয়েছি, এবং এটা নিয়ে এখন হাইকোর্টে বিচারালয়ে এটা বিচারাধীন আছে। এবং আপনারা জানেন যে হাইকোর্টে এই প্রশ্নটাই তুলেছেন তৃতীয় পক্ষ। সেটা হচ্ছে এই যে এই আরটিআই অ্যাক্টে যে ধারাটা আছে, সেই ধারাতে পরিষ্কার বলা আছে যে তৃতীয় পক্ষের প্রতিযোগিতামূলক স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কিছু তৃতীয় পক্ষের সম্মতি ব্যতি রেখে সেটা দেওয়া যাবে না। কিন্তু আমরা ওদেরকে প্রথমেই একথা বলে দিয়েছিলাম যে আমরা রাজ্য সরকার কি দিচ্ছি সেটা আমরা গোপন রাখতে পারবো না, সেটা আমরা বলে দেবো। সেটা ওরা মেনেও নিয়েছিলেন, সেটুকু মেনে দেন। কিন্তু ওনাদের কি হিসেব, ওনারা সেইটা হচ্ছে যে ডিসক্লোজ করতে ওনারা চাননি। কেন ওনারা এই টাকাটা চাইছেন তার তো ওনারা তো আমাকে জাস্টিফাই করেছেন, সেটা ওনাদের দিক থেকে জাস্টিফিকেশন চেয়েছেন। তো ওনারা তাদের বিজনেসের এই পয়েন্টটা তারা মনে করেন যে ইট ইজ অ্যাবসলিউটলি দেয়ার ওন প্রাইভেট অ্যাফেয়ার্স, এটা কিছুতেই আপনারা ডিসক্লোজ করতে পারেন না। আপনারা কি দিচ্ছেন, আপনাদের টাকা মানুষের কাছে আপনি বলতে পারবেন, কিন্তু আমি নিজে বিজনেস করছি, আমি কি চাইছি, কেন চাইছি, আমার কি খরচ, এটা আপনি আমার হয়ে অন্যকে প্রকাশ করতে পারেন না। এখন এই প্রশ্নেই বিতর্ক। এইটা যদি আমাদের সকলে বুঝতে না পারেন তাতে আমার পক্ষে একটু কষ্ট, কিন্তু আমার তো এটা কর্তব্য যে আমাকে তার যে বিজনেস এই ধরনের একটা কিন কম্পিটিটিভ মার্কেটে যিনি বিনিয়োগকারী তার নিজের বিজনেস কনফিডেন্সটুকু যদি আমি তাকে দিতে না পারি, তাহলে আমার উপরে তিনি কি করে আস্থা রাখবেন? সরকারের উপর, আমি একটা সরকার পরিচালনা করি। এটা তো এই নয় যে ব্যক্তিগতভাবে কিছু আমার পার্সোনাল কোনো বিষয় আছে। যে কথা জানা আপনাদের দরকার সেটা হচ্ছে সরকার কি দিয়েছে, সরকার যা দিয়েছে সরকার বলি। এগুলো তো পুরোনো ইতিহাস। আমি একটা জিনিস ওনাকে জিজ্ঞাসা করতে চাইছি যেটা খুব জরুরি জানা মনে হয়। প্রথম হচ্ছে তিনটে জিনিস আপনি যদি একটু মনে রাখতে পারেন ভালো হয়। এক, সিঙ্গুরের এই জমিটার এখন কি হবে? এই জমিতে কি ন্যানো আবার সেকেন্ড পেজ থার্ড পেজ হতে পারে? নানা কথা উঠছে। এই জমিতে কি ফাওয়ের কারখানা হতে পারে? কারণ যা যা দেখছি মহাকরণে হচ্ছে, আপনার সঙ্গে মিটিং, বুদ্ধবাবুর সঙ্গে মিটিং, ওই গ্রে এরিয়াটা কিন্তু এখনো রয়ে গেছে। এবারে যেই কারখানা করতে যাবেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায়, ন্যাচারালি সেটা তার আন্দোলন, তিনি বলবেন আগে 400 একর ফেরত, তারপর কারখানা করো, 600 একরে কারখানা করো, আগে 400 একর ফেরত দাও। এই জায়গাটা পাল্টায়নি। তাহলে কিসের ভিত্তিতে এই যে নতুন ফাও আসছে বা আসছে তাদের সাথে কথা বলছে সরকার? কিসের ভিত্তিতে কথাটা বলছে? কারণ গ্রে এরিয়াটা তো আবার উঠবে, শিল্পপতি আবার চলে যাবে। কি পাল্টালো যাতে নতুন করে কথা বলছে? এক। দুই হচ্ছে বহুদিন ধরে আপনারা একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজের কথা বলে যাচ্ছে, বহুদিন ধরে এটা বলছেন। আপনি বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, শিল্প সচিব বলেছেন, গত 2 বছর ধরে শুনছি একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ। উড়িষ্যায় আছে, কর্ণাটকে আছে, মধ্যপ্রদেশে আছে, রাজ্য সরকারের রিহ্যাবিলিটেশন প্যাকেজ। আপনারা এতদিনও একটা রিহ্যাবিলিটেশন কি সমস্যা হলো যাতে আপনারা মানে করে উঠতে পারলেন না, এই রিহ্যাবিলিটেশন প্যাকেজটা করে উঠতে পারলেন না? 2 আর 3 নম্বর হচ্ছে কলকাতা তথ্য কেন্দ্রের মিটিং এর পর আপনারা খবরে কাগজে বিজ্ঞাপন দিয়ে আর এক দফা প্যাকেজ, যেটা আপনি একটু আগে বলে আকার দফা প্যাকেজ বলেছিলেন, যেখানে 50% আরো টাকা দেবেন জমিহারা কৃষকদের, আরো তারপর ছিল বর্গাদারদের জন্য, তারপর কর্মসংস্থার বিকল্প। সেই প্যাকেজটা কি আর ইমপ্লিমেন্ট হবে না হবে না? এই 3টে জিনিস জানতে চাই। প্রথম যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে আমরা তো ওটা শিল্পের জন্য জমিটা অধিগ্রহণ করেছি, সুতরাং ওখানে আমরা যে শিল্প গড়ে তুলবো এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, শিল্পই আমাদের গড়ে তুলতে হবে, এটা এক। 2 নম্বর কথা হচ্ছে যে জমি ফেরত, আমি আগেও বলেছি এটা ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন নয়, এটা আমাদের দেশের আইনের প্রশ্ন। অধিগৃহীত জমি ওইভাবে ফেরত দেওয়া যায় না। আমরা অন্য কোনো পারপাসে জমি দিতে পারি। আমরা যখন জমি ওদেরকে কিছুটা দেব বলেছিলাম, সেটাও আমরা পরিষ্কার করে বলেছিলাম কোনো জনস্বার্থে আমাদের ওখানে পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত এদেরকে আমরা দিতে পারি, যেটা জনস্বার্থে ব্যবহার করা হবে, যেটা কখনোই কোনো ব্যক্তিগত লোককে জমিটা দেওয়া যাবে না।
সুতরাং এই প্রসঙ্গ ওঠে না, এটা আমাদের ক্ষমতার বাইরে। আমার ক্ষমতার কেন বাইরে? যদি না আইন না পাল্টায়, তাহলে যদি ভবিষ্যতে অন্য কোনো সরকারও আসে, সেই সরকারের পক্ষেও এই জমি ফেরত দেওয়া সম্ভব নয়। এটা তো 2 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমরা কারখানায় করতে চাই। আমার নিজের ব্যক্তিগত বিশ্বাস যে ওখানকার যে মানুষ, সিঙ্গুরের যে মানুষ, তারা চাইছেন ওখানে কারখানা হোক। তারা কারখানা হওয়া এবং না হওয়ার মধ্যে যে পার্থক্য, এটা এখন তারা বুঝতে পেরেছেন অনেক বেশি পরিমাণে। এবং যেসব মানুষ একসময় জমি দেননি, সেই মানুষেরও এখন একটা পরিবর্তন হচ্ছে বলে আমি মনে করি, যে তার উপলব্ধি করছেন যে না, এখানে কারখানাই আমাদের হতে হবে। কি কারখানা হবে আপনি যেটা বলেছেন, সেখানেও আমরা ভাবছি যে আমি তো চাইলেই একটা কারখানা করতে পারি না। ধরুন এই মুহূর্তে অটোমোবাইল কারখানায় আমরা চেষ্টা করছি যাতে ওখানে একটা করতে পারি, কিন্তু এই মুহূর্তে সারা পৃথিবীতে অটোমোবাইল শিল্পের পরিস্থিতি কি, চেহারাটাকে যদি আমরা সেটা বিবেচনা করি, তাহলে আমাদের সেটা বিবেচনা রাখতে হবে আমাদের। এবং আমরা ওখানে জমিটা যেহেতু এত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রাইম ল্যান্ড, আপনারা জানেন শিল্পের পক্ষে, সুতরাং শিল্প তালুক গড়ে তোলা, শিল্প পার্ক, ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা, অন্য কাজ, শিল্পের স্থাপনের কাজে এটা ব্যবহার করার কোনো অসুবিধে নেই বলে আমি মনে করি। এবং একটা সময় আমাদের এখানে শিল্প আমরা গড়ে তুলব এবং সেই লক্ষ্যেই আমরা অগ্রসর হচ্ছি। এটা এক। আপনার দ্বিতীয় যে কথাটা আপনি বললেন, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশনের প্রশ্নটা আপনি বললেন। আমরা এই যে 1.5-2 বছর ধরে আমরা যে রিহ্যাবিলিটেশন, আপনি বললেন প্যাকেজ ঘোষণা করে দেওয়া। প্যাকেজ ঘোষণা করলেই প্যাকেজ হয়ে যায় না, আমাকে দেখতে হয় যে প্যাকেজ আমি যেটা করছি সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা। দুটো জিনিস এখানে, একটা কথায় আছে ইংরেজিতে, একটা সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ। সাবজেক্টিভ ডিজায়ার আর অবজেক্টিভ রিয়েলিটি, এই দুটো সবসময় এক জায়গায় মেলে না। আমাদের অনেকেরই সাবজেক্টিভ ডিজায়ার আছে, যে এই যে আপনি বললেন যে জমির প্রসপেক্টিভ দাম, অনেকে বলছেন যে জমি পেয়ে, এই যে সাবজেক্টিভ ডিজায়ার, আপনি যখন অবজেক্টিভ রিয়ালিটিতে যাবেন, তখন আমি তো জিজ্ঞেস করি, আচ্ছা বছর পর্যন্ত জমির দাম তো বৃদ্ধির একটা ক্রমাগত জমির দাম বৃদ্ধি পেয়ে, তাহলে কেউ যদি বলে যে না 10 বছর বাদে কি জমির দাম হবে তার উপর দাঁড়িয়ে আজকে জমি দেন, অথবা 20 বছর বাদে ওইখানে জমির দাম কি হবে তার উপরে দেন, কি হবে? হোয়াট ইজ দি অবজেক্টিভ ক্রাইটেরিয়া? সুতরাং এগুলো আপনাকে প্রুভ করে যেতে হবে। এই যে আমরা এখন যে করছি, যে সব জায়গায় জমি অধিগ্রহণ করছি, সেখানে আমাদের এই প্রুভ করে আমরা যাচ্ছি কৃষক কি চাইছে, তার কি অ্যাসপিরেশনস। যেমন ধরুন আমরা যে পানাগড়ে বলুন অথবা দুর্গাপুরে বলুন, আমরা যে জমি অধিগ্রহণ, বা পুরুলিয়াতে বলুন, আমরা কি করছি সেখানে। এই যে আপনি যেটা বললেন যে আমরা জমি সেখানে অধিগ্রহণ করার সময় আমরা কিছুটা জমি আমরা অধিগ্রহণ করছি, বেশি জমি। আমরা বলছি জমি যখন একটা কারখানা স্থাপন হবে, তার পাশের জমিটা আর কৃষিকাজে ব্যবহৃত হবে না, তখন তার কমার্শিয়াল হিসেবে ব্যবহৃত হবে। ফলে জমির দামটা তখন অ্যাপ্রিসিয়েট করে যাবে। এই যে অ্যাপ্রিসিয়েটেড ভ্যালু, তার একটা অংশ যাতে কৃষক পায়, সেই জন্যে কৃষক যদি 1 একর জমি তার অধিগ্রহণ করি, আমি তাকে বলছি তোমার একটা সার্টেন পার্সেন্টেজ, তো 5% কি 3% কি 2%, তার সঙ্গে আলোচনা করে তোমার জন্য সেই জমিটা পাশে রেখে দেবো। ইন ফিউচারে তুমি এই জমিটা যখন ভ্যালুটা অ্যাপ্রিসিয়েট করবে, অ্যাজ অ্যান্ড হোয়েন নেসেসারি, আইদার তুমি নিজে ব্যবসা করতে পারো, অথবা তুমি যদি চাও ওই জমি কাউকে বেশি দামে বিক্রি করে তুমি সেই টাকাটাও নিতে পারো। আমাদের কৃষকেরা এটা অ্যাকসেপ্ট করেছে, তারা নিজেদের, কারণ ওই সব জায়গায় ইন্ডাস্ট্রি হচ্ছে, তোর অভিজ্ঞতা হচ্ছে, তারা। তাহলে এই যে মেথডস, যেটা আমি নিজে আমার সাবজেক্ট, আমি ধরুন আপনারা জানেন আমি একটা ওয়ার্কশপ করেছিলাম। হ্যাঁ নিশ্চয়ই, এই যে একই কথা সিঙ্গুরের ক্ষেত্রে আমরা করেছিলাম, যে কারণে 70 একর আমরা আলাদা করে রেখেছিলাম, যে এইভাবে আমরা করি না। তখন তো এটা আলোচনার মধ্যে দিয়ে সেটা করিনি, তখন তো আমরা ভেবে করেছিলাম, পরে আমরা এদের বলেছিলাম যে এইভাবে আমরা করব। কিন্তু এটা তো একটা পলিটিক্যাল ব্যাটেলের চেহারা নিয়ে নিল। তখন তো আর ইস্যুটা এটা থাকলো না, চাওয়া পাওয়ার একটা যদি টেবিলে বসে আলোচনা হতো, তাহলে সেই আলোচনার মধ্যে সলিউশন বেরিয়ে আসতো। এবং কিছুটা সলিউশন বেরোচ্ছিল যখন ওনারা 2 জন প্রতিনিধি দিয়েছিলেন, তাদের মধ্যে যখন আলোচনা হয়েছিল, তারা মিনিটস করতে দেননি,
কারণ ওদের নেত্রীর নির্দেশ ছিল কিছু লিখে দেবে না।